Welcome to KOFA 2004. Very good morning to all. আগের দিন সন্ধ্যে একটা টেস্ট নেওয়া হয়েছিল, সেটা একটু হার্ড ছিল। হার্ড এই জন্যই লেগেছিল কেননা সব অঙ্ক তোমরা এখনো অবধি শেখোনি, সেই জন্যই হার্ডে লেগেছে। তবে শিখে যাবে। ম্যাথগুলো বোঝাবার আমি চেষ্টা করছি, যদি না বুঝে থাকো অবশ্যই বলবে। আর আজকের ভিডিওটা হতে পারে একটু লম্বা হবে, তবু শেষ অবধি ভিডিওটা দেখে যাবে। 1 নম্বর অঙ্কটা ছিল, the HCF and the LCM of two numbers are 12 and 240 respectively. If the first number is 24, then what is the second number? বলছে দুটো সংখ্যা ছিল যাদের গসগু হচ্ছে 12 আর লসগু হচ্ছে 240। প্রথম সংখ্যাটি 24 হলে সেকেন্ড সংখ্যাটি কত ছিল? অঙ্কটা বোঝাবার আগে তার আগে একটা জিনিস বলছি। 10 আর 15 দুটো আমি সংখ্যা নিয়েছি, ঠিক আছে? তাহলে এদের এলসিএম কত হবে? 30 আসবে। এদের এলসিএম 30 আসবে। আর এদের এইচসিএফ কত হবে? এইচসিএফ কত হবে? 5 হবে। তো যদি আমি এলসিএম আর এইচসিএফ এই দুটো গুণ করি তাহলে 150 আসবে। আর এইখানটা এই দুটো সংখ্যার দেখো গুণফলই 150। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যদি আমরা দুটো সংখ্যাকে গুণ করি, যদি আমরা যে দুটো সংখ্যা থাকে ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে আমরা এলসিএম ইন্টু এইচসিএফ এর গুণফলের সমান পাবো। এইচসিএফ এর গুণফলের সমান পাবো। তো ওখানে প্রথম সংখ্যাটা বলে দিয়েছে 24, সেকেন্ড সংখ্যাটা আমি জানি না, সেকেন্ড সংখ্যাটা আমরা এক্স ধরছি। এলসিএম কত ছিল? 240 ইন্টু এইচসিএফ কত ছিল? 12। তাহলে আমার এক্স সমান কি আসবে? 240 ইন্টু 12 বাই 24 হবে। 24 দিয়ে গেলে এটা 10 যাবে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 120। 120 অ্যান্সার হবে। 2 নম্বর অঙ্কটা ছিল 102 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10,404 দিয়ে বলেছে যে ওই ইকুয়েশনটার ভ্যালু কত ছিল। তো আমরা স্কোয়ারে কি জানি, দুটো করে নিতে হয়। প্রথমে কি চেয়েছিলাম? প্রথমে এই অঙ্কটা চেয়েছে 104.04, এটা রুটে ছিল পুরোটা। তাহলে এইটার ভ্যালু কত হবে? 102 এর স্কোয়ার যদি 104 10,404 যদি হয়, 102 স্কোয়ার যদি 10,404 হয়, তাহলে 10,000 এইটা ভ্যালু কত হবে? এখানে আমরা কি দুটো করে নিই? স্কোয়ারে যখন থাকে আমরা দুটো করে ভ্যালু নিই। এখানে তাহলে এই দুইটার সম্বন্ধে এখানে দুটো করে ভ্যালু নিচ্ছি আমরা। তাহলে এইখানে যে দুটো ভ্যালু, এইখানে দুটো ভ্যালু এর একটা ভ্যালুর সমান হবে, তাহলে এখানে দুটো ঘর আগে দশমিক হচ্ছে, মানে কি এর এক ঘর আগে দশমিক হবে। তাহলে এইটার ভ্যালু কত হবে? 10.2 হবে। দ্বিতীয়টা কি বলেছে? রুট 1.0404, এইটার সমান কি হবে? এখানে দুটো চারটে ভ্যালু এসছে পয়েন্টের এদিকে, তাহলে এইখানে চারটে ভ্যালু, এখানে কটা ভ্যালু হবে? কটা ভ্যালু সমান হয়? দুটো ভ্যালু। তাহলে এটা কি হবে? 1.02 হবে। পরেরটা কি চেয়েছে? 0.0104 চেয়েছে, সমান এটা কত? তো এখানে 6টা পয়েন্টের আগে রুটের মধ্যে 6টা আছে, তাহলে এখানে 3টে সমান 6টা হবে, কারণ একটা সংখ্যার জন্য স্কয়ারে এখানে দুটো করে ধরা থাকে রুটের মধ্যে। তাহলে 3টে ঘর আগে দশমিক হবে, তাই 3টে ঘর আগে দশমিক মানে হচ্ছে 102 দিয়ে এগুলো বলছে যোগ করতে। এগুলো সব কটা যোগ চেয়েছিল। তাহলে 10.2 1.02 তাহলে 3.11, তাহলে 11.322 উত্তর হবে। 3 অঙ্কটা কি বলেছে? দ্য রেশিও অফ এজ
দ্য রেশিও অফ দ্য এজ অফ রাম অ্যান্ড দ্য রহিম 10 years ago was 1:3। মানে রাম আর রহিমের 10 বছর আগে অনুপাত ছিল 1:3। তাহলে রাম ইস টু রহিম, এদের বয়সের অনুপাত ছিল 10 বছর আগে 1:3। 10 years ago, এটা 10 বছর আগে ছিল এদের বয়স। দ্য রেশিও অফ দেয়ার এজ 5 years hence, বলছে 5 বছর পরে হেন্স উইল বি 2:3, অনুপাত হবে 2:3। 5 বছর পরে 2:3 হবে বলেছে। এটা 5 বছর, 5 years hence, 5 years hence। দেন দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ, বলছে তাহলে বর্তমান বয়স কত। তাহলে এদের যে বয়সের মধ্যে যে পার্থক্য, এটা কি 10 বছর আগে ছিল, এটা 5 বছর পরে হয়েছে। তাহলে এইখান থেকে এদের এদের বয়সের যে ডিফারেন্স, এটা কত বছর হয়েছে টোটাল? 15 বছরের গ্যাপ হয়েছে। 15 বছর গ্যাপ হয়েছে, কারণ এইখানে তো একটা বর্তমান বয়স আছে, এর মাঝে একটা বর্তমান বয়স আছে। এটা 10 বছর আগেকার বয়স ছিল আর এটা 5 বছর পরের বয়স হয়েছে। তাহলে এদের মধ্যে 15 বছর গ্যাপ হয়েছে বয়সে। তাহলে 15 বছর গ্যাপ হয়েছে, তাহলে এদের দুজনকার বয়স তো 15 বছর গ্যাপ হয়েছে যেহেতু, তাহলে 15 বছরের গ্যাপ দুজনকারই হয়েছে। তাহলে এদের যে পার্থক্য অনুপাতে সেই দিকটা দুজনকারই সমান থাকা দরকার ছিল, কিন্তু এদের এর 1 বছর বেড়েছে, এর আবার বাড়িয়ে নিল। এর 1 বছর যদিও বা বেড়েছে, এর আবার বাড়িয়ে নিল। তাহলে এদের যে বয়সের গ্যাপটা, সেটাকে সমান করতে হবে। সমান করতে গেলে কী করতে হবে? 1:3 ছিল, এটা 2:3 ছিল। এদের মধ্যে যে ডিফারেন্স, কত? 2। এদের মধ্যে ডিফারেন্স কত? 1। এই 1টার সাথে এই অনুপাতটা গোটাটা গুণ, এই 2টার সাথে এই অনুপাতটা গোটাটা গুণ। তাহলে 1-এর সাথে উপরটা গুণ করলে 1:3, আর 2টার সাথে এদিকটা গুণ করলে 4:6। তাহলে এদের মধ্যে ডিফারেন্স 3 এসছে দুদিকে, 3 এসছে দুদিকে। তাহলে এই যে 3 বছর যে গ্যাপটা হচ্ছে, এই 3 বছরের গ্যাপটা অ্যাকচুয়ালি কত বছরের গ্যাপ ওদের? 15 বছরের। আমাদের অনুপাত অনুযায়ী 3 বছর এসছে, কিন্তু অ্যাকচুয়ালি গ্যাপ ওদের কত হচ্ছে? 15 বছর। তাহলে এই 3 বছরটা, এই 3 বছর যেটা এসছে, এই 3 ইয়ার্স সমান আমি বলতে পারি 15 বছর। এই 3 ইয়ার্স সমান আমি বলতে পারি 15 বছর। আমার 1 বছর সমান সমান 5 বছরের সমান, আমার 1 বছর সমান সমান 5 বছরের সমান। তো এর রামের কত বয়স ছিল? আমার 1 বছর সমান সমান 5 বছর সমান। এখানে রামের কত বয়স এসছে? 1 বছর। এখানে রামের কত বয়স এসছে? 1 বছর। আর রহিমের কত ছিল? 3 বছর। তাহলে আমার 1 = 5 মানে কি? রামের তাহলে 5 বছর ছিল। 1 যদি 5 হয়, 3 কত হবে? 15 হবে। 15 হবে। তাহলে রামের 5 বছর যখন বয়স ছিল, রহিমের ছিল 15 বছর বয়স। কিন্তু এটা কি, এই অনুপাতটা কোথায় ছিল? 10 বছর আগেকার তো। তাহলে 10 বছর আগেই বয়সটা ছিল। এবার বলেছি অঙ্ক বলেছে যে বর্তমান বয়স কত, বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে বর্তমান বয়স অনুপাত পেতে গেলে আমাদের কি হতে হবে? 10 বছর যোগ করতে হবে, কারণ এটা আগেকার 10 বছর, 10 বছর আগেকার বয়স ছিল। তা 10 বছর করে যোগ করতে হবে। তা 10 বছর করে যোগ করলে এটা কত হবে? 15 হবে। ইস্টু এটা কত হবে? 25 আসবে। তাহলে 5 দিয়ে গেলে 3:5, এটা হবে এদের বর্তমান বয়সের অনুপাত। 4 নম্বর, 180 টাকা কন্টেন ইন এ বক্স। 180 টাকা একটা বাক্সে আছে। 1 রুপি, তার মধ্যে 1 টাকা আছে, 50 পয়সা, 25 পয়সা। কয়েন ইন দ্য রেশিও অফ 2:3:4। 180 টাকা একটা বাক্স আছে, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা আছে একটা বাক্সে। 180 টাকা টোটালে আছে। 2:3:4 অনুপাতে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য 50 পয়সা কয়েন? তাহলে 50 পয়সার কয়েন কতগুলো আছে? 180 টাকা টোটালে আছে আমাদের, 180 টাকা টোটাল আছে। এবার বলেছে যে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা ছিল। বলছে 1 টাকার কয়েন ছিল দুটো। 1 টাকা কয়েন অনুপাত, এদের অনুপাত ছিল, কয়েনের অনুপাত ছিল এদের 2:3:4। তাহলে কি 1 টাকার কয়েন দুটো ছিল আমার, এইটা ছিল আমার 3টে, এটা ছিল আমার 4টে। 1 টাকার কয়েন যদি আমার দুটোই থাকে, তাহলে আমার 2 টাকা হবে। এটা 3টে যদি 50 পয়সা, তাহলে আমার ক টাকা হবে? 1.5 টাকা হবে। 4টে যদি 25 পয়সা থাকে, আমার 1 টাকা হবে। তাহলে টোটাল আমার ক টাকা হচ্ছে? টোটাল আমার ক টাকা হচ্ছে? 4.5 টাকা।
4.5 টাকা হচ্ছে। তাহলে এদের যে অনুপাত অনুযায়ী এরা যে এসব মতো অনুপাত অনুযায়ী আমার 4.5 টাকা হচ্ছে, কিন্তু ওরা কত টাকা বলেছে 180 টাকা থাকবে। তাহলে আমার যেটা 4.5, আমার যেটা 4.5 এসছে ওদের সেটা 180 টাকা। তাহলে আমার 4.5টা সমান ওদের 180 টাকার সমান। বলেছে 50 পয়সার কয়েন কতগুলো ছিল, 50 পয়সা আমার ক টাকা ছিল, 1.5 টাকা ছিল। তাহলে আমার 4.5 সমান সমান যদি 180 হয়, তাহলে আমার 1.5 সমান সমান কত, 1.5 সমান সমান কত, তাহলে 180 ইন্টু 1.5 বাই 4.5 হবে, পয়েন্টটা উঠে যাবে 3, এটা হচ্ছে 60। তাহলে 50 পয়সা আমার কত টাকা ছিল, 60 টাকা ছিল। 50 পয়সা আমার কত টাকা ছিল, 60 টাকা ছিল। তাহলে 50 পয়সা 60 টাকা ছিল, তাহলে আমার কয়েন কতগুলো ছিল, 50, যদি 60 টাকা 50 পয়সা কয়েন হয়, 50 পয়সা থাকে, তাহলে আমার কয়েন নিশ্চয়ই দ্বিগুণ হবে, 120 পিস তাহলে কয়েন ছিল। এ স্টুডেন্ট মাল্টিপল এ নাম্বার, পাঁচেরটা, এ স্টুডেন্ট মাল্টিপল এ নাম্বার বাই 5/4। বলছে একটা ছাত্র একটা নাম্বারকে গুণ করেছে 5/4 দিয়ে ইনস্ট্যান্ট অফ 4/5। 4/5 দিয়ে গুণ করার দরকার ছিল, 5/4 দিয়ে করেছে। হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন। তাহলে সে কত পার্সেন্টেজ ভুল করেছে ক্যালকুলেশনে। ওর গুণ করা দরকার ছিল 4/5 দিয়ে, আর ও গুণ করেছে 5/4 দিয়ে। 5/4 দিয়ে গুণ করেছে। তাহলে আমি এখানে এমন একটা সংখ্যা এখানে এমন একটা সংখ্যা ধরছি যেটা ক্যালকুলেস দুটোকেই ভগ্নাংশে কাটাকুটি যাবে। সংখ্যাটা এমন একটা, যে সংখ্যাটাতে কিছু একটা সংখ্যাতে গুণ করেছিল, সেই সংখ্যাটা এমন কিছু ধরছি যেটা 4 আর 5 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি এলসিএমটা নিতে পারি ওদের, যদি এলসিএম 20, তা 20 নিতে পারি। ওকে গুণ কত দিয়ে করতে দিয়েছে, 4/5 দিয়ে। তাহলে ও যদি 4/5 দিয়ে গুণ করতো 20টাকে, তাহলে ওর কত থাকতো, 16 উত্তর আসা দরকার ছিল, 16 উত্তর আসা দরকার ছিল। কিন্তু ও করেছে কত দিয়ে, 5/4 দিয়ে। ওর উত্তর এসছে কত, 25 এসছে। তাহলে 25 এসছে। ও এখন এইটা করেছে, ও করেছে 25, ও করেছে উত্তরে 25, কিন্তু 16 আসা দরকার ছিল। তাহলে এইখান থেকে কতটা কতটা ভুল করেছ, কত নম্বরে ভুল করেছো, 9 নম্বরে। তাহলে 25এও ভুল করেছে 9, 25এও ভুল করেছে 9, এদের বিয়োগফল 9 আসবে। তাহলে 25এও ভুল করেছে 9, 25-এ 9 ভুল করেছে। বলেছে কত পার্সেন্টেজ, 25-এ যদি 9 ভুল করে তাহলে 100-তে কতবার করবো। তাহলে 100 সমান সমান কি হবে, 9/25। তাহলে 100 সমান সমান 9/25 ইন্টু 100। তাহলে এটা 4/25 100, 4/9 36। তাহলে 36% ভুল করেছিল। 6 অঙ্কটা, a reduction of 10% in the price of commodity enables a person to buy 25 kg more for 225. The original price of the commodity per kg was. বলছে 10% দাম কমে গেছে এখন, 10% দাম কমে যাওয়ার জন্য এক ব্যক্তি 25 কেজি বেশি পাচ্ছে 225 টাকায়। তাহলে অরিজিনাল দাম কত প্রতি কেজির, 10% দাম কমেছে মানে কি, এখন বর্তমানে 90 টাকা, যেটা আগে ছিল ওটা 100 টাকা। এখন বর্তমানে যেটা 90 টাকা, 10% দাম কমে যাওয়ার জন্য, তাহলে ওটা আগে ছিল 100 টাকা। বলছে 225 টাকা, ও কিন্তু 225 টাকায়, 90 টাকা 100 টাকা, ঠিক আছে। 90 টাকা যেটা দাম এখন, সেটা ছিল আগে 100 টাকা। আর ও জিনিসটা কিনে 225 টাকা যেটা এখন দাম, তা 225 টাকা খরচা করছে, 225 টাকা। তাহলে ও 225 সমান সমান কত ছিল আগে, তাহলে 225 সমান কত হবে, 100 ইন্টু 225/90 হবে। তাহলে হচ্ছে 25, মানে কত আসছে, 250 টাকা ছিল। মানে 225 টাকার জিনিসটা আগে ছিল 250 টাকা দাম। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স 25 টাকা, এদের মধ্যে যে 25 টাকার ডিফারেন্স, এই 25 টাকার দাম কমে গেছে, আগের থেকে 25 টাকার দাম কমে গেছে এখন। তাহলে এই যে 25 টাকার ডিফারেন্স, এই 25 টাকার জন্য 25 কেজি বেশি পাচ্ছে এখন তো। তাহলে এই 25 টাকাতে 25 টাকা, 25 কেজিতে 25 কেজির জন্য এই 25 কেজির দামটা তাহলে ক টাকা এখন, ক টাকা হচ্ছে 25 টাকা। এই 25 টাকার দাম কমে যাওয়ার জন্যই 25 কেজি বেশি পেতো, বেশি পাচ্ছে এখন। 25 টাকার দাম কমে যাওয়ার জন্যই 25 কেজি বেশি পাচ্ছে। তাহলে আমি বলতে 25 কেজির দাম হচ্ছে 25 টাকা। তাহলে 1 কেজির দাম আমার কত হবে, 25
বাই 25 মানে হচ্ছে আমার 1 টাকা। তাহলে বর্তমানে জিনিসটার প্রতি কেজির দাম হচ্ছে, সরি, আগে ছিল প্রতি কেজির দাম 1 টাকা। 7 অঙ্ক, 7 অঙ্কটা বলেছে হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট, বলছে কত টাকার অ্যামাউন্ট টু 520 টাকা, সুদ আসল 520 টাকা হয় 5 বছরে, আর 568 টাকা হবে 7 বছরে সিম্পল ইন্টারেস্টে। তাহলে সিম্পলি সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট সরল সুদ। তাহলে সরল সুদে আই মানে আমরা জানি ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ, পি মানে হচ্ছে প্রিন্সিপাল যেটা আসল থাকে, প্রিন্সিপাল, আর সমান সমান রেট, আর টি সমান সমান টাইম। তো সরল সুদে এখানে এখানে অঙ্কটা কি বলেছে 520 টাকা হয় 5 বছরে, 520 টাকা হচ্ছে 5 বছরে, তাহলে 5 ইয়ার্স, 5 ইয়ার্স হচ্ছে 520 টাকা। এটা কি আছে সুদ আর আসল। আর সরল সুদে প্রতি বছর যে সুদটা পাই, প্রতি বছর যদি 20 টাকা পাই, প্রথম বছর যদি 20 টাকা, তাহলে প্রতি বছর 20 টাকা করেই পাবে। তাহলে সরল সুদে আসলটা ফিক্স থেকেই যায়, বাড়তে থাকে কি সুদটা। আর এখানে সুদের উপর সুদ হয় না, শুধুমাত্র যে প্রতি বছর যে সুদটা পাই সেই সুদটাই প্রতি বছর পাতে পাতে যায়। মানে প্রতি বছর যদি 100 টাকা মনে করে কেউ ব্যাংক থেকে 100 টাকা দেবে এই বছর, তাহলে ওই পরের বছর 100 টাকা দেবে, প্রতি বছর সুদের হারটা একই থাকে। তাহলে 520 টাকা হচ্ছে 5 বছরে। তা বলছে 7 বছরে ওইটা হয়ে গেছে সুদের আসল মিলে, 7 বছরে হয়ে গেছে 568 টাকা, 7 বছর হচ্ছে 568 টাকা। তাহলে এদের 2 বছর সুদের পার্থক্য কত হয়েছে 48 টাকা, 2 বছরের সুদের পার্থক্য হচ্ছে 48 টাকা। তাহলে 2 বছর সুদের পার্থক্য হচ্ছে 48 টাকা। আর সরল সুদে কি বললাম, কোনো এদের সুদ যেটা সেটা প্রতি বছর সমানভাবেই পাবে। তাহলে 2 বছর যদি 48 টাকা হয়, তাহলে আমার 1 বছর কত টাকা পাবে 48/2 মানে কি 24 টাকা, তাই তো। তাহলে 1 বছর 24 টাকা পাচ্ছে। আমার এখানে বলেছে আসল কত, আমার এখানে বলেছে আসল কত, মানে যে আসল টাকাটা ছিল, এইগুলো তো আসল টাকা নয়, এটা হচ্ছে সুদ আর আসল নিয়ে। তাহলে আমার আসল টাকাটা 1 বছরে আমি 24 টাকা সুদ পেয়েছি, 1 বছর 24 টাকা সুদ পেয়েছি। এখানে বলছে 5 বছর 520 টাকা হবে, 5 বছরে 520 টাকা হবে। তাহলে 1 বছর যদি আমি 24 টাকা সুদ পাই, 1 বছরে যদি আমি 24 টাকা সুদ পাই, 5 বছরে আমি ক টাকা সুদ পাবো তাহলে, 5 বছরে আমি ক টাকা সুদ পাবো, আমি 120 টাকা সুদ পাবো। তাহলে এই 5 বছর পর এইটার যেটা কি দিয়েছিল সুদ আর আসল মিলে দিয়েছিল, অঙ্কে বলা আছে অ্যামাউন্টস মানে সুদ আর আসল মিলে বলা আছে। তাহলে 520 টাকা সুদ আর আসল আছে। তাহলে 5 বছর প্রতি বছর 24 টাকা করে সুদ পাচ্ছি, 5 বছর আমি 120 টাকা সুদ পেয়ে যাচ্ছি। তাহলে 520 টাকার মধ্যে আমার 120 টাকা কি আছে, 520 টাকার মধ্যে আমার 120 টাকা কি আছে সুদ আছে। তাহলে আমার আসল কত থাকবে 400 টাকা। তাহলে আমার আসল থাকবে 400 টাকা। অ্যামাউন্টস হচ্ছে সুদ আর আসলের যোগফল, সুদ আর আসলের যোগফল মানে পি প্লাস আই ইকুয়াল টু হচ্ছে অ্যামাউন্টস। প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলে আমি অ্যামাউন্টস পাই। তাহলে 520 টাকা এখানে কি ছিল 5 বছরে আমার সুদ আর আসল মিলিয়ে ছিল, অ্যামাউন্টস বলেছিল। এবার আমি 1 বছর 2 বছরে আমার সুদের পার্থক্য 48 টাকা এসছে 2 বছরে, কারণ সরল সুদে কোনো সরল সুদে প্রতি বছর একই থাকে সুদের হার, সেই জন্য ডাইরেক্ট বলতে 2 বছর আমার 48 টাকা সুদ, 1 বছর 24 টাকা। তাহলে 5 বছর বা 520 টাকা হয়েছে। তাহলে 5 বছর টোটাল সুদ পাবে কত টাকা 120 টাকা। তাহলে 520 টাকার মধ্যে আমার 120 টাকা কী ছিল শুধু সুদ ছিল, আর 400 টাকা তাহলে আমার আসল ছিল। 8 অঙ্ক বলছে অ্যাট হোয়াট পার্সেন্টেজ পার অ্যানাম, বলছে বছরে কত পার্সেন্টেজে উইল 3,000 টাকা অ্যামাউন্টস, 3,000 টাকার সুদ আসল 3,993 টাকা হবে ইন 3 ইয়ার্স 3 বছরে, ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ড অ্যানুয়ালি, যদি কম্পাউন্ড সুদটা দেয় জটিল সুদে। তো জটিল সুদে একটা ফর্মুলা বলেছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এইটা সমান সমান কী বলেছিলাম আমি সুদ আর আসল, কিন্তু এই সূত্রটা হচ্ছে সুদ আর আসল মিলিয়ে থাকে, মানে এইটা হচ্ছে পি প্লাস আই, এই দুটো যোগ ফলে থাকে, সুদ আর আসল মিলে থাকে, ঠিক আছে। পি প্লাস আই মানে কি বলতে পারবি অ্যামাউন্টস, যেটা এখানে অঙ্ক বলে দিয়েছে, অ্যামাউন্টস বলে দিয়েছে 3,000 টাকা, অ্যামাউন্টস হচ্ছে 3,993 টাকা, 3,993 টাকা হয় বলেছে। তাহলে এইটা বলে দিয়েছে 3,993 টাকা, ঠিক আছে। পি আমায় বলে দিয়েছে কত 3,000 টাকা, 3,000 টাকা পি বলে দিয়েছে।
ওয়ান প্লাস আর বাই 100। এনটা হচ্ছে এখানে কি টাইম, জটিল সুদে যেমন টি লেখা থাকে টাইমে, এখানে এইখানে যে টু দি পাওয়ার এন আছে এটা হচ্ছে টাইমটাকে বলা থাকে। এখানে এন মানে হচ্ছে টাইম, এটা এনটা টি এর সমান, মানে টিটাই এন এখানে লেখা থাকে। তাহলে এটা কত বলেছে, টাইম বলছে 3 বছর সময় থাকবে। তাহলে এইটা সমান সমান আমি এইটা লিখতে পারি এখন। তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কিউ সমান সমান হচ্ছে 393 বাই 3000 বাই 3000। তাহলে 3 দিয়ে কাটাকুটি হবে, এটা হচ্ছে 1000 আসবে, এটা হচ্ছে 3 3 1 3 3 1 আসবে। তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কিউ সমান সমান এইটা আমরা কি লিখতে পারি, 11/10 তার কিউ, 11/10 তার কিউ। তাহলে এইখানে কিউ কিউ কেটে যাবে, কিউ কিউ কেটে যাবে। তাহলে এখানে কি পড়ে আছে, 100 লসাগু আসবে। তাহলে আমি বলতে পারি 100 প্লাস আর ইকুয়াল টু হচ্ছে আমার 11/10। এটা এইদিকে লিখছি। তাহলে 10টা এরকম কোনাকুনি গুণ হবে, তাহলে হচ্ছে 1000 প্লাস 10 আর ইকুয়াল টু আমার কত আসবে 1100। তাহলে 10 আর ইকুয়াল টু কত হবে 1100 মাইনাস 1000 সমান সমান 100। তাহলে আর সমান সমান এটা ভাগে চলে আসবে, মানে হচ্ছে 10% হারে সুদ দিচ্ছিল। 9 নম্বর অঙ্ক, অঙ্কটা ছিল এরকম অ্যালজেব্রার অঙ্ক। তো আগে যেগুলো গুণ করা নর্মাল করি। 8p 4টে এদিকে গুণ হবে, 8p ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। ঠিক আছে, এইটা বার করতে হবে, পি প্লাস 1/p বার করতে হবে। এটাকে যদি আমরা আরেকটু ভাঙি কি পাবো, পি এরকম থাকবে, এটা পিটা গুণ হবে ওইদিকে, পি স্কোয়ার প্লাস 1 এইটা আসবে। তো এখানে এইখান থেকে আমরা এই মাইনাস 2pটা এইদিকে আনতে হবে। তাহলে 8p প্লাস 2p সমান সমান পি স্কোয়ার প্লাস 1 আসবে। তাহলে 10p সমান সমান পি স্কোয়ার প্লাস 1 বলতে পারি। তাহলে পি স্কোয়ার প্লাস 1 সমান সমান কত এলো আমার মান 10p। তাহলে পি স্কোয়ার প্লাস 1-এর জায়গায় আমি 10p লিখতে পারি। তাহলে পি স্কোয়ার প্লাস 1-এর আমি 10p লিখতে পারি। বাই পি ছিল, বাই পি, তাহলে পি কেটে যাবে। তাহলে এই কোশ্চেনটার ভ্যালু কত হলো 10। 10 নম্বর অঙ্ক বলেছে 10টা আর্টিকেল কিনেছিলাম 8 টাকায়। 10টা আর্টিকেল কিনেছিলাম 8 টাকায়। ঠিক আছে, তো বলছে 8টা আর্টিকেল বিক্রি করছি আমি 10 টাকায়। 8টা আর্টিকেল বিক্রি করছি 10 টাকায়। 8টা আর্টিকেল বিক্রি করছি আমি 10 টাকায়। বলছে কত লাভ বা ক্ষতি হবে, কত লাভ বা ক্ষতি হবে। আর 64 100 কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ, এইটার সাথে এরকম গুণ হয়। তো আমি 64তে কত লাভ করছি, 64তে আমি কত লাভ করছি 36। 64তে লাভ করি আমি 36, 100তে কত ক্যালকুলেশন করে 56.25% লাভ আসবে। এটা আর একটা ভাবে করা যায়, যখন আমি কিনছিলাম 10টা আর্টিকেল কিনছিলাম 8 টাকায়, তাহলে একটা আর্টিকেলের দাম ছিল এত টাকা। আর যখন আমি বিক্রি করছিলাম 8টা আর্টিকেল বিক্রি করছিলাম 10 টাকায়, তাহলে একটা আর্টিকেল বিক্রি করছিলাম এত টাকায়। ঠিক আছে, তো টোটাল আমার কাছে এদের যে এলসিএম সেই সংখ্যাটা হচ্ছে টোটাল আমার কাছে দ্রব্য ছিল। তাহলে এদের এলসিএম কত 80, 10 আর 8 এলসিএম কত, এলসিএম গুণ 80। তাহলে 80টা টোটাল আমার কাছে দ্রব্য ছিল। তাহলে আমি ক টাকা কিনেছিলাম, যখন ক টাকা খরচা ছিল আমার 64 টাকা। আর যখন বিক্রি করছি ক টাকায় বিক্রি করছি 100 টাকায়।
একটা জিনিসের দাম হচ্ছে আমার 8/10, একটা জিনিসের দাম হচ্ছে আমার 8/10 যখন আমি কিনেছিলাম, আর যখন বিক্রি হচ্ছে 10/8, যখন বিক্রি হচ্ছে 10/8 টাকায়। টোটাল আমার কাছে দ্রব্য ছিল 80। এটা কোথা থেকে আমি এদের এলসিএম নিয়েছি, এদের এলসিএম নিয়েছি, বা এদের গুণফলটা গুণ করলেও হবে। তাহলে যখন আমি কিনছিলাম ক টাকা কিনতে লেগেছিল? 64 টাকা। যখন আমি বিক্রি হচ্ছে ক টাকা বিক্রি করতে লাগছে? 100 টাকা। তার 64তে কত লাভ হচ্ছে? 64তে 36 লাভ হচ্ছে। তাহলে 100তে কত? 56.25%। 11 অঙ্কটা, এ ম্যান বাইজ এ শার্টের নাম্বার অফ অরেঞ্জ। বলছে কিছু কিছু সংখ্যক লেবু কিনেছে 20টায় 60 টাকা, মানে 60 টাকায় 20টা ধরে, 60 টাকায় 20টা ধরে। তাহলে এক একটা লেবুর দাম কত ছিল যখন কিনেছিল? 20/60, সরি 60/20। বলছে অ্যান ইকুয়াল নাম্বার অফ, বলছে একই সংখ্যক কিনেছিল, একই সংখ্যক লেবু কিনেছিল আবার 60 টাকায় 30টা ধরে, 60 টাকায় 30টা ধরে। তাহলে যখন আবার এটা কিনেছিল ক টাকায়? এক একটা লেবুর দাম ছিল এত টাকা। এবার বিক্রি হচ্ছে হি মিক্স দেম, বলছে সেটাকে মিক্স করে দিয়েছে, সেল দেম 60 টাকায় 25টা ধরে বিক্রি করেছে, 60 টাকায় 25টা ধরে বিক্রি করেছে, মানে এক একটা লেবুর দাম ছিল এত টাকা করে। তাহলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছিল? প্রথমে যখন লেবুটা কিনেছিল 60 টাকা, 60 টাকায় দিয়ে 20টা লেবু কিনেছিল, এক একটা লেবুর দাম হয় 60/20 টাকা। আর সেম আবার কিনেছে লেবু, একই একই সংখ্যক লেবু কিনেছিল 30টা কিনেছিল 60 টাকায়, আর ওটা বিক্রি করছে কত? 25টা বিক্রি করছে 60 টাকায়। তাহলে আমি এক্ষুনি আগের অঙ্কটা কি বুঝলাম, যে এদের যেটা এলসিএম সেই সংখ্যাটা হচ্ছে আমাদের দ্রব্য সংখ্যা এসে দাঁড়াবে। তাহলে এদের এলসিএম 60 হবে, তাহলে 60টায় কি বলতে লেবু কিনেছিল, তাহলে প্রথমে 60খানা লেবু কিনেছিল, তাহলে প্রথম 60টা লেবুর দাম কত ছিল? 180 টাকা বলতে হবে। দ্বিতীয়বার কিনেছিল একই সংখ্যক লেবু কিনেছিল, তাহলে একই সংখ্যা লেবু মানে 60টাই কিনেছিল, তাহলে 120 টাকা হচ্ছে দ্বিতীয়বারে লেগেছিল ওটা কিনতে। তাহলে প্রথমে 180 টাকা লেগেছিল কিনতে, দ্বিতীয়বারে 120 টাকা লেগেছিল, তাহলে টোটাল ক টাকা লাগলো ওর কিনতে? 200-300 টাকা টোটাল লেগেছে কিনতে। কিন্তু যখন বিক্রি করছে কি করছে? 25টা বিক্রি করছে 60 টাকায়, 25টা বিক্রি করছে 60 টাকা, এখন কতগুলো লেবু বিক্রি করেছে? টোটাল 120টা বিক্রি করেছে, কারণ এইখানে 60টা কিনেছিল, এখানে 60টা কিনেছিল, টোটাল 120টা লেবু বিক্রি করছে। এই প্রথমবার 60টা, দ্বিতীয়বারে 60টা নিয়ে, কারণ এটা মিক্সা করে দিয়েছে। তাহলে 120টা লেবু বিক্রি করবে এখন, 120টা লেবু বিক্রি করবে। তাহলে 5, 12, 5 2 24, তাহলে 12 আর 24 গুণ করলে 288, 12 24 গুণ করে 288। তার 300তে কত লস খাচ্ছ? 300 টাকা লেগেছিল ওর কিনতে, আর বিক্রি করলো টোটাল ক টাকা পেলো? 288 টাকা। তার 300তে ক টাকা লস খেলো? 12 টাকা। তার 300 টাকাতে লস খেলো 12 টাকা, তাহলে 100তে কত? তাহলে 4% লস। 12টা এ অ্যান্ড বি বরোড raised 3000 and 3200 respectively at the same rate of interest। বলছি আরবি 3,000 টাকা, 3,200 টাকা ধার করেছিল একই রেটে 2.5 বছরে। বি পেড 40 মোর ইন্টারেস্ট দেন এ। বলছে বি 40 টাকা বেশি সুদ পেয়েছিল, বেশি 40 টাকা বেশি সুদ দিয়েছিল, এর থেকে পেয়েছিল। তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? তাহলে পার্সেন্টেজ কত, সুদের হার কত ছিল? সরল সুদ ছিল এটা। তাহলে প্রথমে 3,000 টাকা, 3,000 টাকা এর ছিল, 3,000 টাকা এর কাছে ছিল, 3,000 টাকার উপর 2.5 বছর খেটেছিল, এই 3,000 টাকা 2.5 বছর খেটেছিল, মানে কি আই সমান আমরা কি পাই? সুদ সমান আমরা কি জানি? আই সমান কি জানি? PTR/100, PTR/100, PTR/100। তার 3,000 টাকা কি ছিল? পি ছিল। টাইম কত ছিল? 2.5 বছর করে দিয়েছে। টাইম কত ছিল? 2.5 বছর করেছে। আরটা আমি জানি না গো, আরটাই আমায় বার করতে দিয়েছে, আর আমি জানি না গো, আরটাই বার করতে দিয়েছে। বাই 100, এটা হচ্ছে কার ছিল? এ এর। এ এত টাকা সুদ পাবে, এ এত টাকা সুদ পাবে, এ এত টাকা সুদ হচ্ছে। এবার বলছে বি, বি 20 টাকা বেশি সুদ পেয়েছে, বি 20 টাকা বেশি সুদ পেয়েছে। তাহলে এ আর বি এর সুদের পার্থক্য কত? 20 টাকা। এ আর বি এর সুদের পার্থক্য কত হবে? 20 টাকা। তাহলে বি এর সুদ কত হবে?
3200 টাকাও নিয়েছিল, 3200 টাকা নিয়েছিল। টাইম কত ছিল? আড়াই ছিল, টাইম আড়াই ছিল। আর জানি না, বার করবো বাই 100, এটা ছিল বি। তাহলে এদের মধ্যে যে সুদের পার্থক্য, বি এত টাকা সুদ পেয়েছে, এ পেয়েছে এত টাকা সুদ, 3000 ইন্টু আর আই ইন্টু আর বাই 100, এটাকে পেয়েছে, এ পেয়েছে। তাহলে এদের মধ্যে যে সুদের পার্থক্য কত হবে? 20 টাকা বলছে। কারণ বি এ এর থেকে 20 টাকা বেশি পেয়েছে, কারণ কি এ আর বি এর সুদের মধ্যে পার্থক্য কত হলো? 20 টাকা। তাহলে বি এর সুদ হচ্ছে কত? বি সুদ পাবে কত? পিটিআর বাই 100, 3200 ইন্টু আড়াই ইন্টু আর বাই 100, এটা হচ্ছে বি এর সুদ, ওটা হচ্ছে এ এর সুদ। তাহলে ওদের মধ্যে যে পার্থক্যটা পাবো সেটাই হচ্ছে আমার 20। তাহলে ক্যালকুলেশন করা উঠে যাচ্ছে, 10 আসবে, 5 5 25, এটা হবে 2, তাহলে 2 হচ্ছে 16, তাহলে উপরে হচ্ছে 5 ছিল 80, তাহলে 80 আর হলো মাইনাস 10 আসবে, তাহলে 3 বললাম 75, 75 আর ইকুয়াল টু হচ্ছে আমার 20, 75 ইকুয়াল টু হচ্ছে আমার 20। তাহলে 5 আর সমান আমার 20, তাহলে আর সমান 20/5 সমান হচ্ছে 4%। 13 অঙ্ক, এ সাম অফ 1550, 1550 টাকা লেন্ড পার্টলি ধার নিয়েছিল at 5% and partly at 8%, 5% হারে 8% হারে সিম্পল ইন্টারেস্টে। দ্য টোটাল ইন্টারেস্ট রিসিভ আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে টোটাল সুদ পেয়েছিল 300 টাকা। ইন দ্য রেশিও অফ মানি লেন্ড অ্যাট 5% টু দ্যাট 8%। তাহলে বলছে 5% আর 8% যে টাকাটা ধার নিয়েছিল তাতে অনুপাতটা কত ছিল টাকা ধারে? তা 1550 টাকা ধরে নিই, 1550 টাকায় এই 1550 টাকাটা ওরা কিছু কিছু এই টাকাটা ভাগ করে একজন 5% হারে নিয়েছিল, একজন 8% হারে নিয়েছিল। এই 1550 টাকাটা আমি ধরে নিলাম একজনে নিয়েছিল 5% হারে, যে নিয়েছে সে পুরো টাকাটা নিয়েছিল। তাই 5% হারে যে নিয়েছিল তার ক টাকা সুদ হবে? পি হচ্ছে এটা হবে তার সুদ, সুদ সমান পিটিআর বাই 100, একটু আগে যেটা বললাম পিটিআর বাই 100। তাহলে পি হবে এটা 1550 টাকা। পি যদি 1550 টাকা হয়, টি কত বলেছে? 3 বছর পর হবে বলেছে, টি 3 বছর পর হবে বলেছে। আর 5% হারে নিয়েছে, প্রথম জন 5% হারে নিয়েছে, তাহলে প্রথম জনকে সুদ কত হবে? এইটা। তা 3 5 15, 5 হাতে 1, 3 5 15, 16 6, 3 1 3 4, 465/2, এত টাকা সুদ পাবে, এত টাকা সুদ পাবে। দ্বিতীয় জন, এবার যদি দ্বিতীয় জন নিত, যদি দ্বিতীয় জন 1550 টাকা নিত, দ্বিতীয় জন যদি 1550 টাকা নিত, তাহলে ওর 3 বছরে 8% হারে সুদ পেত, 3 বছর 8% হারে সুদ পেত, মানে এত হতো। তাহলে হচ্ছে 2, 31 আর 12, 2 1 2, 3 2 6, 372 টাকা, 372 টাকা পেত। এবার বলেছে যে ওরা দুজন মিলে, মানে যে 5% নিয়েছিল আর 8% নিয়েছিল, এদের দুজনকার টোটাল সুদ ছিল 300 টাকা। আর এ যদি পুরো টাকাটা নিত তাহলে এত টাকা সুদ পেত, আর এ যদি পুরো টাকাটা 372 টাকা সুদ পেত। তাহলে এদের মিশ্রণের যে সুদটা হয়েছে কি মাঝে থাকে, অ্যালিগেশন অনুযায়ী মাঝে থাকে। ক্যালকুলেশন এটা কি বলেছিলাম, গোটা সংখ্যা করতে গেলে তলায় যেটা তলায় থাকবে সেগুলোতে লসাগুতে গুণ করতে। এখানে তলায় 2 আছে, তাহলে 2 দিয়ে সবকটা গুণ করে দাও, তাহলে 2 দিয়ে কেটে যাবে, এটা 2 গুণ, এটা 2 গুণ, এটা 2 গুণ করে কত হবে? 2 2 4, 7 গুণ 14, 4 হাতে 1, 3 গুণ 6, 7, 744, আর এটা হবে 600, এটা 600 হবে। তো 465 মাইনাস 600 বিয়োগ হবে এইদিকে, তো 465 মাইনাস 600 বিয়োগ করে কত হবে? 135, 135, আর এদিকটা হবে 144, অনুপাতে আসবে। তার 3 দিয়ে 3 4, এটা 48 হবে, এটা হবে 45, সমান সমান 16:2,
15 হলো। আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাকি অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। বাই বাই।